রাজধানীতে কালবৈশাখী ঝড় বৃষ্টি ও বাতাসে স্বস্তি ফিরেছে নগর জুড়ে। রোববার রাত 9:30টার পরে ঝোড়ো বাতাস ও পরবর্তীতে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস বলছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 59 কিলোমিটারের মতো। ঝড়ে বিভিন্ন স্থানে পথচারীরা আটকা পড়লে কিছুটা ভোগান্তি হয়। কয়েক জায়গায় গাছ ভেঙে পড়ে। টানা তাপপ্রবাহের পর এমন বৃষ্টি ও দমকা বাতাসে নগর জীবনে অনেকটাই স্বস্তি নেমে আসে। ঢাকা সহ দেশের সব বিভাগে সোমবারও কম বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পর আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। নগরীতে চলতি মাসে ধরনের কালবৈশাখী এটি প্রথম। আবহাওয়া জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত ও তাপমাত্রার তারতম্যের কারণে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে স্বাস্থ্য ব্যবস্থায়। মশার মতো কীটপতঙ্গের বিস্তার বৃদ্ধির সাথে বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত নানান রোগ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বায়ুমণ্ডলীয় দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ক্যান্সারের মতো জটিল রোগ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে বিশেষ ধারাবাহিকের 13তম এবং শেষ পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মহামারীর সরাসরি সম্পর্ক রয়েছে এমন পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে মূলত জলবায়ু পরিবর্তনে। একই কারণে দেশের মানুষের মধ্যে বাড়ছে বিষাদ ও উদ্বেগ। গবেষণা বলছে গড় আর্দ্রতা এবং গড় তাপমাত্রা বাড়লে বেড়ে যায় উদ্বেগও। আর্দ্রতা ও গড় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পানিবাহিত রোগ বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে। তবে বজ্রপাতে মৃত্যু আর হিট স্ট্রোকও সম্পর্কিত আবহাওয়ার সাথে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পানিবাহিত এতে রোগ জীবাণুর ঝুঁকি তো বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চারা আবার যে কোনো বয়সে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাশয় হচ্ছে, এগুলো তো হচ্ছে। এছাড়া ধরেন পানিবাহিত যে রোগ কতগুলো, যেমন জন্ডিস হয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এগুলো তো হচ্ছে। সুতরাং এগুলো তো কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু তো এটা তো একসময় বলতাম তো মৌসুমি রোগ, এখন তো মৌসুমি নাই। গতবারে কিন্তু সারা বছর ছিল। মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল, বমি এসব হতে পারে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের তারতম্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগের হার বেড়েছে। এছাড়া বায়ু দূষণ ফুসফুসের ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগকে বৃদ্ধি করে। বাতাসের মধ্যে যেগুলো ফাইন পার্টিকেল বর্তমানে বেড়ে গেছে, সেগুলো সবগুলাই কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের হিউম্যান সিস্টেমে আসে। প্রথমে আমাদের ফুসফুসে আসে, ফুসফুসের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, সেগুলো ব্লক করে দেয় অথবা সেগুলা ক্ষতিগ্রস্ত করে, এবং এরপরে আমাদের ব্লাডে যায়, হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে। গর্ভবতী মারা যারা আছে তাদের যে বাচ্চা তার আছে, সেই বাচ্চার বার্থ ডিফেক্ট ক্রিয়েট করে, বাচ্চাদের কগনিটিভ অ্যাবিলিটিতে প্রভাব ফেলে। তারপর আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সেল নষ্ট করে দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার মতো কীটপতঙ্গের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে বাংলাদেশে 16% বিষাদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আর দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে বাড়ছে গর্ভপাতের সংখ্যা এবং বাড়ছে প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার হারও। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রথমে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্যাথোলজি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসার সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি নির্মাণ করা হয়েছে। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা প্রধানকে সাথে নিয়ে পুরো অডিটোরিয়াম ঘুরে দেখেন সরকার প্রধান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে। এরপর সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবারে যোগ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫ 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সারা বিশ্বে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির বাজেট বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজার অস্থির রাখছে শক্তিশালী সিন্ডিকেট, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি বন্ধের তাগিদ দেন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা। হাসানুল শাওনের রিপোর্ট। নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ে সিপিডির এই আলোচনা। যাতে প্রকাশিত এক জরিপের ফলাফলে সিপিডি জানায়, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই। বাজেটে নাগরিক জনতুষ্টির বিষয়গুলো প্রাধান্য না পাওয়াতে এমনটা হচ্ছে বলে মনে করছে সিপিডি। সংস্থাটির মতে উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধি কমে যাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলেছে দেশের অর্থনীতিকে। প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে জায়গায় আমরা এসেছি, সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না, যার ফলে যে টাকাটা এই ট্যাক্স পেয়াররা দিচ্ছেন, সেই টাকাটার যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না। সিপিডির আলোচনায় বক্তারা সরকারি খরচে অপচয় ও দুর্নীতি বন্ধের তাগিদ দেন। দুর্নীতির জিরো টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান, তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। অব্যবস্থাপনা হোক, দুর্নীতি হোক, সেগুলো যদি কমানো যায়, তাহলে কিন্তু আমাদের অর্থটা হয়তো যথাযথভাবে আমরা খরচ করতে পারবো। অর্থনীতির চলমান সংকটের জন্য ব্যাংক ও আর্থিক খাতের দুরবস্থাকে দায়ী করেন আলোচনার বক্তারা। এছাড়া তাগিদ আসে শক্তিশালী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। 5-6 জন লোক তারা ইম্পোর্ট করছে এবং they have a syndicate, whatever price they want they can get. Syndicate যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। ব্যাংকগুলোকে আপনি অ্যাকোয়ার করুন। এই যে এদের টক্সিক যেই অ্যাসেটগুলো আছে, এগুলো কোথায় যাবে? হোয়াট ইজ দ্য অ্যাসিওরেন্স দ্যাট আপনারা গুড গভর্নেন্স কন্টিনিউ করবেন? বইটার প্রয়োজন আছে, এইটা এখন আমি বলবো, অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে। এছাড়া আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের প্রাধান্যগুলো নতুনভাবে ঠিক করার তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উন্নয়নের বড় বাধা দুর্নীতি, এমন মন্তব্য করে সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রানীতিও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি। রোববার রাজধানীতে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদরা বলেন, সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকায় সংকট বাড়ছে। মেজবাহ হাসানের রিপোর্ট। উন্নয়নের বহুমাত্রিক সমীকরণ, চলমান বাস্তবতা ও আগামীর অর্থনৈতিক পরিকল্পনা জানান দিতেই এই সম্মেলন, যাতে অর্থনীতির নানামুখী সংকটের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরা। বলেন, একক দেশের ওপর নির্ভরশীলতা কাটিয়ে অর্থনৈতিক কূটনীতির যথাযথ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে,
আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ জানিয়ে এটি নিয়ন্ত্রণে ব্যাংকিং খাতকে রাজনীতি মুক্ত করার পরামর্শ দেন বক্তারা। বাইরের ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমরা তাদের ইনফ্লুয়েন্স আর কিছু গোষ্ঠী, না আমি বললাম ব্যাংকারদের গোষ্ঠী আছে, চেম্বারের গোষ্ঠী আছে, দেখা করে গিয়ে নানা রকম কথাবার্তা বলে গিয়ে, অর্থাৎ এইগুলি থেকে বাইরে আসা ভেরি ডিফিকাল্ট। এইগুলির বাইরে এসে যদি আপনার করতে পারেন, বেটার পারফর্ম করবে সেন্ট্রাল ব্যাংক। তবে বর্তমান গভর্নর জানান, আর্থিক নীতির সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে মুদ্রানীতি। If you look our the monetary program aim to high-pot money, M0 এবং also the private sector credit, এটাকে সব আমার ডেজার্ট মানি সাপ্লাইয়ের মধ্যে আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই বন্ড ইস্যু করার সাথে সাথে মানি ক্রিয়েশন হয়ে গেছে 5 times। আমার মানে এই ধরনের যে আশঙ্কা, এটা ঠিক না। এটা আমার মনে হয় যে এটা নিয়ে যারা গবেষণা করেন তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ is now moving forward with the vision of transforming itself into a smart nation. HPM Sheikh Hasina and her team are working relentlessly towards the implementation of SDGs by 2030 and building a smart Bangladesh by 2041. Bangladesh has completed a number of mega projects, namely Podda Bridge and Podda Bridge with our own resource, of course. The Dhaka Metro Rail, the elevated expressway, the Kornofuli Bangabandhu River Tunnel, which have already started to add value. মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। আগামী 8 মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিক। বর্ণিল অনুষ্ঠানমালায় কবিকে স্মরণ করা হবে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি এবং নওগাঁর পতিসরে। রবীন্দ্র সাহিত্য সুরের মূর্ছনায় সাহিত্য ব্যক্তি জীবনের অনুপ্রেরণা পাবেন, এমন ধারণা ভক্ত অনুরাগীদের। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। তার জীবনের অনেক মূল্যবান সময় কেটেছে এখানে। গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার, বিশ্বকবির মর্যাদা। এখানে বসেই জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে কুঠিবাড়িতে সংরক্ষণে আছে বিশ্বকবির সেসব দিনের নানা স্মৃতি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেখানে আসতে পেরে খুশি রবীন্দ্র প্রেমী ও দর্শনার্থীরা। বেড়াতে আসছিলাম, দেখলাম সবকিছু অনেক সুন্দর। রবীন্দ্রনাথের অনেক কবিতা উপন্যাসটা পড়েছি। এখানে রবীন্দ্রনাথ সংক্রান্ত তার বিভিন্ন স্মৃতি বিজড়িত অনেক চিত্রই, অনেক কিছু রয়েছে। শিলাইদহে বসে সোনাতরীর মতো বিখ্যাত উপন্যাস লিখছেন, তো এখন আমার অনুভূতি খুব এক্সাইটেড। আমি 25শে বৈশাখ কবির জন্মবার্ষিক উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। আমাদের এখানে আপনারা জানেন যে পর্যাপ্ত টিউবওয়েলের ব্যবস্থা আছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান কিছু পানির ব্যবস্থা করব, যাতে আগত দর্শনার্থীরা এখানে সুপেয় পানি পানের ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সঙ্গীত, নাট্য প্রদর্শনী ছাড়াও কুঠিবাড়ি চত্বরে বসবে মেলা। নওগাঁ শহর থেকে 36 কিলোমিটার দূরে আত্রাই উপজেলার নিভৃত পল্লী পতিসর। কবিগুরু এখানে বসে রচনা করেছেন তার অনেক বিখ্যাত গল্প, প্রবন্ধ। সাহিত্য সাধনার বাইরে আমরা পতিসরে পেয়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার সমাজ সংস্কারক রবীন্দ্রনাথকে। কবিগুরু রবীন্দ্রনাথ পতিসরে এসে সাধারণ মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে গ্রামে অবৈতনিক পাঠশালা, উচ্চ বিদ্যালয় করেছিলেন।
কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবারও আয়োজন 3 দিনের রবীন্দ্র উৎসব। কালীগ্রাম পরগনার কাচারি বাড়ি পতিশর পরিণত হবে রবীন্দ্র ভক্তদের মিলন মেলায়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।